আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি মানেই বিনোদন, চরম বিনোদন। কখনোই বিনোদন ইন্টেলেকচুয়াল লেভেলে হয়, কখনোই বিনোদন ক্ষমতার কেন্দ্রে হয় এবং এখানে মেধা, মননশীলতা, যোগ্যতা, অভিজ্ঞতা, কূটনীতি, দক্ষতা এগুলোর যেভাবে স্বকর্যতা থাকে, এগুলোর যেভাবে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং এগুলোকে কেন্দ্র করে দ্য পলিটিক্যাল হিউমার এমন একটা জায়গাতে পৌঁছে যায় এবং সেই হিউমারের কারণে আমরা এখনো পর্যন্ত উইনস্টন চার্চিল কিংবা ধরুন আব্রাহাম লিঙ্কন এদের সবাইকে স্মরণ করি। আবার পাক ভারত উপমহাদেশে আমরা মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু তাদের সবাইকে স্মরণ করি তাদের গ্রেটেস্ট হিউমার বা সেন্স অফ হিউমারের জন্য। বাংলাদেশের বঙ্গবন্ধু, শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোরালেস তারা সবাই, ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা সবাই খুবই বিখ্যাত ছিলেন তাদের সেন্স অফ হিউমারের জন্য। তো এই সকল সেন্স অফ হিউমার তৈরি করার জন্য খুব উচ্চমার্গের লেখাপড়া লাগে, খুব ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে, বংশ ভালো লাগে, চরিত্র ভালো লাগে, মানে মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া এবং মানুষের মনোজগতে একটি যাকে বলা হয় নেতিবাচক কথা বলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ গুড ব্লাড লাইন। মন্দ চরিত্র, মন্দ চিন্তা, দ্য ব্যাড মাইন্ড, এটা কখনোই তৈরি করতে পারে না, যেটাকে বলা ডার্টি মাইন্ড। ভারতের একজন খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাম জেঠমালানি। তো রাম জেঠমালানি এই কথাটা খুব ব্যবহার করতেন যে ব্লু ব্লাড এবং যাকে বলা হয় ডার্টি মাইন্ড। ডার্টি মাইন্ড দিয়ে মানে মন্দ মন দিয়ে কখনোই কৌতুক করা যায় না এবং কখনোই মানুষের মনে দাগ কাটা যায় না। আপনার চেহারার মধ্যে ধরা পড়বে যে আপনার একটা নিকৃষ্ট বাজে মানে মন রয়েছে। তো রাজনীতির ময়দানে যদি আপনাকে ইতিহাস সৃষ্টি করতে হয়, হোয়াট এভার মেবি, আপনি ধরুন নিষ্ঠুরতা দেখাতে চান, খুব কঠোর, কেমন গিয়াসউদ্দিন বলবন, হজরত উমর ইবনুল খাত্তাব, তৈমুর লং, আলাউদ্দিন খিলজি, ওনারা সবাই ভীষণ রকম নিষ্ঠুর, ভীষণ রকম দক্ষ এবং শ্রেষ্ঠতম শাসক ছিলেন। নিষ্ঠুরতাকে তারা একটি আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন। আপনি যদি খুব বিনোদন দিতে চান, কৃষ্টি, কালচার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো নিয়ে যদি আপনি কিছু করতে চান, আপনাকে যেতে হবে খলিফা হারুন আর রশিদ, আপনাকে যেতে হবে শার্লিমেন দ্য গ্রেট, আপনাকে যেতে হবে সুলতান সুলেমান, পাক ভারত উপমহাদেশে আপনি আকবর, তারপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, তিনজনেই এই সেম জিনিসটি করেছেন। অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, গল্প, উপন্যাস, স্থাপত্য সব মিলিয়ে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। কিন্তু আপনি যদি স্থূল কিছু করতে চান, এটা কেবলই মাত্র মানুষের যুগ যুগ ধরে মানুষের মনে ঘৃণা তৈরি করবে, মানুষকে বিরক্ত করবে। আর আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ধরনের যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম থেকে নিজেকে নিবৃত্ত করতে পারবেন না। আপনি দেখেন আওয়ামী লীগের পার্লামেন্টে কয়েকজন মহিলা এমপি ছিলেন, তো যারা দেখে দেখে ভাষণ দিতেন, অকথ্য, মানে দেখা যায় না, এটাকে কি বলবো, যেটা দেখা যায় না, বিশ্রী রকম, অশ্লীল, শোনা যায় না, অবনক্সিয়াস, এরকম ভাবভঙ্গি, কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সকল মহিলারা এবং কিছু কিছু পুরুষরা তারা যে বক্তব্য দিতেন, সেই বক্তব্য পুরো মনে হতো যে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের সকল অর্জন একেবারে নদীতে ফেলে দিয়েছে। এবং শেখ হাসিনা যতই নিজেকে স্মার্ট মনে করতেন না কেন, তাকে কিন্তু মূল্যায়ন করা হতো ওই সমস্ত লোকদেরকে দিয়ে যাদেরকে তিনি সিলেক্ট করেছেন। কোনো রিজন নাই যে একজন মানুষ
যে তার সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে মেম্বার অফ পার্লামেন্ট কি? এখন ধরেন মেম্বার অফ পার্লামেন্ট তারেক জিয়ারও যে অবস্থা, পার্থরও যে অবস্থা, আর এখানে মহিলা কোঠায় এমপি হয়েছেন যারা শাম্মী, নীলুফার চৌধুরী মনি, রানু, অল আর দ্য সেম। এখন আপনি নিজেকে যতই বস মনে করেন না কেন, তারা আপনার সহকর্মী। কাজেই আপনি কাকে সহকর্মী বানাবেন, কাকে আপনার পাশে বসাবেন, কাকে আপনি মাননীয় সংসদ সদস্য বলে সম্বোধন করবেন, এটার রুচির উপরে, আভিজাত্যের উপরে সব কিছু নির্ভর করবে। সংসদে এই যে মহিলাদের অন্তর্ভুক্তি, এটা এরশাদ সাহেব করেছিলেন এবং এটাকে তাচ্ছিল্য করার জন্য জাইজুদ্দিন সম্পাদক শফিক রেহমান লিখেছিলেন সংসদের ৩০ সেট অলংকার, জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ অর্নামেন্ট, কিছুই না, সংসদের সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধি করলেও, অলংকার বললেও, এরশাদের যে ৩০ জন নারী এমপি ছিলেন তারা সবাই ছিলেন সুন্দরী। তাদের সবাই এর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, আর বললাম না, খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর কি কাজ করে তারা এমপি হয়েছিলেন সেটা মোরলেস, তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হয়েছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু তাদের শিক্ষা, দীক্ষা, পরিবার সব কিছু মিলিয়ে আপনি এরশাদকে একজন বিকৃত রুচির লোক বলতে পারবেন না। কিন্তু যখন একটা পার্লামেন্টে যখন মানুষ বলে বা এই জায়গাতে এই লোক এই কাজ করে এসেছে, তখন সেই কাজের, সেই লোকের যদি চেহারা, সুরত, কোয়ালিটি ওইরকম না হয়, আর আশেপাশে যারা লোকজন আছে, মানে যাদেরকে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা হয়, তখন সেখানে কী ধরনের একটা বিকৃত রুচির ব্যাপার স্যাপার আসে একবার ভাবুন তো, চিন্তা করুন তো।